শুভেচ্ছা জানাই প্রিয় বাংলাদেশবাসী আপনাদেরকে, যারা আমাদের এই আজকের এই কথা শুনছেন সকলকে, এবং পরবর্তীতে শুনবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের সিনিয়র স্থায়ী কমিটির সদস্য এবং এক সময়কার তুখোড় ছাত্রনেতা, যাদের হাত ধরে উপমহাদেশে ভারত স্বাধীনতা ভারত বিভক্তি হয়েছে, বাংলাদেশের জন্ম হয়েছে, সে স্টেক হোল্ডার পলিটিক্সের সাথে জড়িত ছিলেন, তাদেরই অনুসারী জনাব আতিকুল ইসলাম এবং আমি বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক খান আসাদ। আপনারা জানেন, অব্যাহতভাবে পার্বত্য চট্টগ্রাম দখলের জন্য ভারত একটি উস্কানি দিয়ে যাচ্ছে। সেই বিষয়ে আজকে আমরা এই প্রবীণ নেতার সঙ্গে কথা বলব। সেনা কর্মকর্তারা শুরুতেই আতিক ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই আয়োজনে আপনি সময় দিয়েছেন। আপনার কাছে জানতে চাইব দেশবাসীর পক্ষ থেকে এবং রাজনৈতিক আপনার একজন অনুসারী হিসেবে, একজন জুনিয়র কর্মী হিসাবে আমার অনুরোধ যে আপনি খেয়াল করেছেন ভারতের সাবেক কিছু সেনা কর্মকর্তা এবং কিছু মিডিয়া আপনার বেশ কিছু প্রতিবেদন ইতিমধ্যে করেছে, যারা বলছে পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ, এবং শুধু পার্বত্য চট্টগ্রাম না, পুরো চট্টগ্রাম বিভাগকেই তারা ভারত ভুক্তি করার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এই পদক্ষেপগুলো নিলে উদ্ভূত কোন পরিস্থিতি হতে পারে এবং সেই পরিস্থিতি তারা কিভাবে মোকাবেলা করবে, বেশ কৌশলী কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তারা হাজির করেছে, যা ইতিমধ্যে আমাদের দেশের সকলের দৃষ্টিগোচর হয়েছে এবং আমাদের বাংলাদেশের ভিতরে এক ধরনের ক্ষোভ বিষয়টি নিয়ে বিরাজ করছে। উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দলের নেতা হিসেবে, কারণ ভারত এই পার্বত্য চট্টগ্রামের যে বাংলাদেশে এসেছিল, তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিল, এটা তখনকার সময় আপনাদের হাত ধরেই এসেছিল, মুসলিম লীগের হাত ধরে এসেছিল। তো এই দলের একজন প্রবীণ নেতা হিসাবে আপনি কি বলবেন, বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ খান আসাদ। আপনারা যারা আমাদেরকে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রশ্নটা আজকে নতুন প্রজন্মের কাছে নতুন, কিন্তু মুসলিম লীগের কাছে এটা নতুন নয়। কারণ আমরা ভারতবর্ষে ছিলাম 25% মুসলমান, সংখ্যা লঘু। মুসলিম লীগের রাজনৈতিক পরিপক্কতা এবং তাদের অভিজ্ঞতা এবং মেধার কাছে 75% ভারতীয় হিন্দু নেতারা পরাজিত হয়েছেন এবং ব্রিটিশ ভারতকে আমরা ভাগ করে নিয়ে এসেছি বাংলার মুসলমানদের একটি স্বাধীন আবাসভূমির জন্য। এটা হলো একটা ঐতিহাসিক ঘটনা। ব্রিটিশ ভারত বিভক্ত হওয়া যখন চূড়ান্ত হয়ে গেলেন, তখন এটার ভাইসরয় ছিলেন ইংল্যান্ডের রাজার চাচাতো ভাই অ্যাডমিরাল লর্ড লুইস মাউন্টব্যাটেন। মোহাম্মদ আলী জিন্না 7 আগস্ট বোম্বে থেকে করাচিতে চলে গেলেন। ভারতে তখন মুসলিম লীগের সিনিয়র কোনো নেতা ছিলেন না। 13 আগস্ট 1947 সালে কংগ্রেসের সভাপতি পণ্ডিত জওহরলাল নেহরু লর্ড মাউন্টব্যাটেনের কাছে পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করার জন্য দাবি করলেন। লর্ড মাউন্টব্যাটেন আমাদের যথেষ্ট ক্ষতি করেছে, কিন্তু এই একটা উপকারই করে গেছেন যে তিনি এটা ভারতের সঙ্গে যুক্ত করতে রাজি হননি। জওহরলাল নেহরু তখনই প্রকাশ্যে ঘোষণা করেছিলেন
যে ভবিষ্যতে ভারতের প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামকে আমরা ভারতের সাথে অন্তর্ভুক্ত করে নেব। এটা লন্ডন থেকে প্রকাশিত H.B. হাডসনের গ্রন্থে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অতএব এটা নেহেরু ডক্ট্রিনের একটা অংশ। মুসলিম লীগ এদেশের ক্ষমতা থাকায় জওহরলাল নেহেরু সাহস করেনি পার্বত্য চট্টগ্রামকে দখল করতে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন 1969 সাল পর্যন্ত ভারত ফারাক্কাবাদ সহ 52টি নদীর একটাতেও বাদ দিতে সাহস করেনি, কারণ মুসলিম লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সরকারের অনুমতি ব্যতীত তারা পার্বত্য চট্টগ্রামে চলে গিয়েছিল জেনারেল ওভানের নেতৃত্বে। জেনারেল ওভান ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল এবং তিনি ধর্মীয় বিশ্বাসে একজন ইহুদি। সুতরাং সঙ্গত কারণেই তিনি স্বাধীন বাংলার মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় সেই ব্যাপারে তিনিও তৎপর ছিলেন। ধরেই নিতে হবে। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল। এটা এই কারণে যে আমরা যেহেতু জানতাম যে নেহেরু এই কাজটা করবেন, এবং 1947 সালে যখন ভারত বিভক্ত হয়ে যায় তারপরে এই যে উত্তর পূর্বের 7টি রাজ্য কিন্তু দিল্লির শাসন থেকে স্বাধীনতা চেয়েছে তখনই, এবং এরপর তারা সশস্ত্র লড়াই করেছে। মুসলিম লীগ সরকার তাদেরকে সহযোগিতা করেছে পূর্ব পাকিস্তানের নিরাপত্তার স্বার্থে।